হে হে, কই কি হলো দেখি? এত অনেক রক্ত বেরোচ্ছে। এক্ষুনি একে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই ধরো সবাই মিলে। এরপর সবাই মিলে ধরাধরি করে বিক্রমকে হাসপাতালে নিয়ে যায়। পেশেন্টের বাড়ির লোককে? হাসপাতালে আসা ঝুমা দিদি বিক্রমকে চিনতে পারে। এটা তো আমাদের পাড়ার বিক্রম। ঝুমা তাড়াতাড়ি করে বিক্রমের বাড়ি যায়। সেখানে গিয়ে বিক্রমের স্ত্রী রুকমণিকে বলে, রুকমণি, তুই তাড়াতাড়ি করে হাসপাতালে যা, বিক্রমের অ্যাক্সিডেন্ট করেছে। রুকমণি কান্না করতে করতে হাসপাতালে যায়। দিদিমণি, আমার স্বামী কত নং রুমে আছে? আপনার স্বামীর নাম কি? দিদিমণি, আমার স্বামীর নাম বিক্রম। বিক্রম? বিক্রম, হ্যাঁ, 33 নম্বর রুমে আছে। এরপর রুকমণি তাড়াতাড়ি করে 33 নম্বর রুমে যায়। সেখানে যেতেই ডাক্তার বলে, আপনি পেশেন্টের স্ত্রী? ডাক্তার বাবু, আমার স্বামীর কি হয়েছে? সে ভালো আছে তো? আপনার স্বামী আর কোনো দিনের জন্য হাঁটতে পারবে না। না না না, এটা হতে পারে না। রুকমণি কান্না করতে থাকে। বারুইপুর গ্রামের একটি ছোট্ট ঘরে বিক্রম তার মা শেফালি, স্ত্রী রুকমণি ও মেয়ে কীর্তি রবিকে নিয়ে বসবাস করত। বিক্রম গরিব ছিল, কিন্তু সে তার পরিবারের অনেক ভালো করে খেয়াল রাখত। তাদের পরিবারে অনেক সুখ ছিল। বিক্রম একটি পিৎজা হাটে ডেলিভারি বয় হিসেবে কাজ করত। সে অনেক পরিশ্রম করত। সেই দিন সে সকালে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি ট্রাক তাকে সাইড চাপ দিয়ে দেয়। সে ব্যালেন্স রাখতে পারে না, আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুদিন পর রুকমণি বিক্রমকে বাড়ি নিয়ে আসে। মা, মা, বাবা কি আর কোনোদিন হাঁটতে পারবে না? সত্যি বাবা হাঁটতে পারবে না? বাইরে কানাই, বাপি, দাদা সবাই বলছিল তোর বাবা আর কোনোদিন হাঁটতে পারবে না। না বাবা, সবাই মিথ্যে বলছে। তোর বাবার এখন শরীর খারাপ, দেখবি শরীর ভালো হয়ে গেলে তোর বাবা ঠিক হাঁটতে পারবে। আচ্ছা যা, তোরা বাইরে গিয়ে খেল। এরপর কীর্তি আর রবি বাইরে চলে যায়। বিক্রম কান্না করতে করতে বলে, মা, রুকমণি, এবার কি হবে? আমাদের সংসার কি করে চলবে? আমি তো আর কাজে যেতে পারবো না। আচ্ছা, বাড়িতে বসে বসে কোনো কাজ নেই, সেই কাজ করেই আমি ঠিক সংসার চালিয়ে দেবো। হ্যাঁ, তোমাকে এখন অত চিন্তা করতে হবে না। আমি, মা সবাই আছি তো, দেখবি কিছু না কিছু ঠিক করে নেব। হ্যাঁ বাবা, বৌমা একদম ঠিক বলেছ। আমরা কিছু একটা করে ঠিক সংসার চালিয়ে দেব। রুকমণি এভাবেই বিক্রমকে ভরসা দিচ্ছিল। পরের দিন সকালে কীর্তি আর রবি স্কুলে যাবার জন্য রেডি হয়ে তার মায়ের কাছে রান্নাঘরে আসে আর বলে, মা, মা, তুমি সেই দিন আমাকে টিফিনে যেই ডাল মোমো তৈরি করে দিয়েছিলে, সেটা আমার বন্ধুদের সবাইকে একটু একটু করে দিয়েছি। সবাই তোমার ডাল মোমোর অনেক নাম করেছে। হ্যাঁ মা, আমারও অনেক ভালো লেগেছে তোমার ডাল মোমো। আমাকেও আজকে ডাল মোমো তৈরি করে দাও। রুকমণি তাদের ডাল মোমো তৈরি করে দেয়। তারা স্কুলে যাবার পর রান্নাঘরে তার শাশুড়ি শেফালি দেবী আসে। সত্যি বৌমা, কীর্তি আর রবি ঠিকই বলেছে, তোমার হাতের তৈরি ডাল মোমো খেতে অনেক সুন্দর। বৌমা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমরা যদি ডাল মোমো তৈরি করে বাজারে বিক্রি করি, কেমন হয় বলো তো? মা, কেউ আমাদের থেকে ডাল মোমো কিনবে? আমার তো মনে হয় না। বৌমা, দেখবে একদিন সবাই তোমার এই ডাল মোমোর ফ্যান হয়ে যাবে। আচ্ছা মা, তাহলে আমরা তাল থেকে মোমো তৈরি করে বাজারে বিক্রি করব। পরের দিন সকালে তারা মোমো তৈরি করে একটা ঠেলা ভাড়া নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। সেই দিন মাত্র তাদের মোমো দোকান থেকে 2 জন মোমো কেনে। রাতে রুকমণি আর শেফালি মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে কীর্তি আর রবি এসে বলে, মা, মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি গিয়ে আমার সব বন্ধুকে বলে দেব আমার মা ডাল মোমো বিক্রি করে। পরের দিন কীর্তি আর রবি স্কুলে যায় আর সব বন্ধুদেরকে বলে, ওই পিঙ্কি, সেই দিনে তোরা যে ডাল মোমো খেলি, সেই মোমো আমার মা বাজারে বিক্রি করে। সত্যি? তোর মা বাজারে ডাল মোমো বিক্রি করে? আমার কিন্তু তোর মায়ের তৈরি ডাল মোমো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ কীর্তি, পিঙ্কি ঠিক বলেছে। তোর মায়ের তৈরি ডাল মোমো অনেক টেস্টি, আমারও খেতে খুব ভালো লাগে। চল না আমরা সবাই মিলে বাজারে গিয়ে মোমো খেয়ে আসি। বাজারে রুকমণি মন খারাপ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর কীর্তি আর রবির সঙ্গে স্কুল থেকে অনেক ছেলে মেয়ে মোমো খেতে আসে। একবারেই রুকমণির মোমো সব বিক্রি হয়ে যায়। তারা অনেক খুশি হয়ে যায়। বাড়ি গিয়ে রুকমণি বিক্রমকে বলে, বিক্রম জানো,
আমাদের তৈরি করা সব ডালমোমো বিক্রি হয়ে গেছে। আমি জানতাম রুকমণি তুমি পারবে। দেখবে তোমার ডালমোমো দোকান একদিন অনেক বড় দোকানে পরিণত হবে। পরের দিন আবার রুকমণির তৈরি মোমো সব বিক্রি হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রুকমণি মোমো বিক্রি করে করে বেশ কিছু টাকা জমিয়ে ফেলে। সে বাজারে একটি দোকান কেনে। রুকমণির দোকানে অনেক দূর দূর থেকে লোকেরা মোমো খেতে আসে। একদিন রুকমণির মোমো দোকানে ধানুষ নামের একটি লোক আসে। সে রুকমণির তৈরি মোমো খায়। তার কাছে গিয়ে বলে, আপনার মোমো তো অনেক টেস্টি। আপনি কি নিজেই তৈরি করেন? হ্যাঁ বাবু, আমি নিজেই তৈরি করি। হ্যাঁ, ওটাই তো দেখছি। এই ডালমোমো আমি কোথাও খাইনি। আপনার তৈরি ডালমোমো অনেক টেস্টি লাগলো। ধন্যবাদ বাবু। বাবু, আপনার বাড়ি কোথায়? আমি ধানুষ। আমার বাড়ি মুম্বাই। সেখানে আমার একটি রেস্টুরেন্ট আছে। আপনার রেস্টুরেন্ট আছে বাবু? আমার রেস্টুরেন্টে অনেক ধরনের খাবারের স্টল আছে। তুমি চাইলে আমার রেস্টুরেন্টে তোমার ডালমোমো স্টল করতে পারো। ধানুষের কথা শুনে রুকমণি অনেক খুশি হয়। সত্যি বাবু, আমি আপনার রেস্টুরেন্টে আমার এই ডালমোমোর স্টল লাগাতে পারবো? লাগাতে পারবে। তোমার এই ডালমোমো সত্যি অনেক টেস্টি। আমার বিশ্বাস ওখানে তোমার তৈরি মোমো অনেক চলবে। কিছুক্ষণ গল্প করার পর ধানুষ রুকমণিকে তার ফোন নম্বর আর ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। রুকমণি বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে বিক্রমকে সমস্ত কথা বলে। না রুকমণি, আমি তোমাকে অত দূরে যেতে দেব না। আমার এই অবস্থা, এই সংসার কি করে চলবে তুমি চলে গেলে? আমি সবকিছু ঠিক করে দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। আর এইখানে দোকান চালিয়ে তোমার চিকিৎসা করানো যাবে না। তোমার শরীর ঠিক করতে গেলে আমাকে মুম্বাই যেতেই হবে। আমার জন্য তুমি পরিবার ছেড়ে চলে যাবে? আমি মনে হয় আগের জন্মে কোনো ভালো কাজ করেছি, না হলে আমি তোমাকে স্ত্রী হিসাবে পেতাম না। ওরকম করে বলো না। আমি আমাদের জন্য অনেক করেছি। এখন আমাকে তোমার একটু সেবা করতে দাও। পরের দিন রুকমণি বাড়ি থেকে বেরোনোর সময় সে কীর্তি আর রবিকে বলে, কীর্তি, রবি, আমি অনেক দূরে কাজের জন্য যাচ্ছি। তোমরা দিদাকে আর বাবাকে একদম বিরক্ত করবে না। না মা, আমি ভালো ছেলে। আমি বাবাকে একদম বিরক্ত করব না। হ্যাঁ মা, আমি আর ভাই দুজন একসাথে খেলবো। দিদার বাবাকে একটুও বিরক্ত করব না। আমার ভালো শোনা। আচ্ছা, আমি যাই। এরপর রুকমণি মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে রেস্টুরেন্টে ডাল মোমোর স্টল লাগায়। সেখানে রুকমণির মোমো অনেক ফেমাস হয়ে যায়। সবাই তাকে অনেক পছন্দ করতে শুরু করে। আমি তোমাকে বলেছিলাম না তোমার তৈরি ডাল মোমো এখানে অনেক ফেমাস হবে? হ্যাঁ বাবু, সবই আপনার দয়া। আজ আপনার জন্য আমি এখান পর্যন্ত আসতে পেরেছি। না, এখন আর বাবু নই। এখন তুমি আমার বিজনেস পার্টনার। এই নাও তোমার পেমেন্ট, 5 লক্ষ টাকা। আমি আপনার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। আপনি আমার অনেক উপকার করলেন। পরের দিন সকালে ট্রেন ধরে রুকমণি বাড়ি ফিরে আসে। রুকমণিকে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। সে সেই টাকা দিয়ে বিক্রমকে বড় হাসপাতালে চিকিৎসা করায়। বিক্রম আবার হাঁটতে শুরু করে। বাবাকে হাঁটতে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। আমার বাবা ঠিক হয়ে গেছে। আমার বাবা ঠিক হয়ে গেছে। দিদা, দেখো বাবা আবার আগের মতো হাঁটছে। হ্যাঁ রে দিদা, তোর বাবাকে ভগবান ঠিক করে দিয়েছে। বৌমা, তুমি সত্যি আমার বাড়ির লক্ষ্মী। দেখলে তো, তোমাদের মা কখনো মিথ্যা বলে না। কীর্তি আর রবি ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। সবাই মিলে হাসতে থাকে। এভাবেই রুকমণি তার পরিবারের মুখে আবার হাসি ফোটায়। কই কি হলো দেখি? এত অনেক রক্ত বেরোচ্ছে। এক্ষুনি একে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই ধরো সবাই মিলে। এরপর সবাই মিলে ধরাধরি করে বিক্রমকে হাসপাতালে নিয়ে যায়। পেশেন্টের বাড়ির লোককে? হাসপাতালে আসা ঝুমা দিদি বিক্রমকে চিনতে পারে। এটা তো আমাদের পাড়ার বিক্রম। ঝুমা তাড়াতাড়ি করে বিক্রমের বাড়ি যায়। সেখানে গিয়ে বিক্রমের স্ত্রী রুকমণিকে বলে, রুকমণি, তুই তাড়াতাড়ি করে হাসপাতালে যা, বিক্রমের অ্যাক্সিডেন্ট করেছে। রুকমণি কান্না করতে করতে হাসপাতালে যায়। দিদিমণি, আমার স্বামী কত নং রুমে আছে? আপনার স্বামীর নাম কি? দিদিমণি, আমার স্বামীর নাম বিক্রম। বিক্রম? বিক্রম, হ্যাঁ, 33 নম্বর রুমে আছে। এরপর রুকমণি তাড়াতাড়ি করে 33 নম্বর রুমে যায়। সেখানে যেতেই ডাক্তার বলে, আপনি পেশেন্টের স্ত্রী? ডাক্তার বাবু,
আমার স্বামীর কি হয়েছে? সে ভালো আছে তো? আপনার স্বামী আর কোনো দিনের জন্য হাঁটতে পারবে না। না না না, এটা হতে পারে না। রুকমণি কান্না করতে থাকে। বারুইপুর গ্রামের একটি ছোট্ট ঘরে বিক্রম তার মা শেফালি, স্ত্রী রুকমণি ও মেয়ে কীর্তি রবিকে নিয়ে বসবাস করত। বিক্রম গরিব ছিল, কিন্তু সে তার পরিবারের অনেক ভালো করে খেয়াল রাখত। তাদের পরিবারে অনেক সুখ ছিল। বিক্রম একটি পিৎজা হাটে ডেলিভারি বয় হিসেবে কাজ করত। সে অনেক পরিশ্রম করত। সেই দিন সে সকালে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি ট্রাক তাকে সাইড চাপ দিয়ে দেয়। সে ব্যালেন্স রাখতে পারে না আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুদিন পর রুকমণি বিক্রমকে বাড়ি নিয়ে আসে। মা মা বাবা কি আর কোনোদিন হাঁটতে পারবে না? সত্যি বাবা হাঁটতে পারবে না? বাইরে কানাই, বাপি, দাদা সবাই বলছিল তোর বাবা আর কোনোদিন হাঁটতে পারবে না। না বাবা, সবাই মিথ্যে বলছে। তোর বাবার এখন শরীর খারাপ, দেখবি শরীর ভালো হয়ে গেলে তোর বাবা ঠিক হাঁটতে পারবে। আচ্ছা যা, তোরা বাইরে গিয়ে খেল। এরপর কীর্তি আর রবি বাইরে চলে যায়। বিক্রম কান্না করতে করতে বলে, মা, রুকমণি, এবার কি হবে? আমাদের সংসার কি করে চলবে? আমি তো আর কাজে যেতে পারবো না। আচ্ছা, বাড়িতে বসে বসে কোনো কাজ নেই, সেই কাজ করেই আমি ঠিক সংসার চালিয়ে দেবো। হ্যাঁ, তোমাকে এখন অত চিন্তা করতে হবে না। আমি, মা সবাই আছি তো, দেখবি কিছু না কিছু ঠিক করে নেব। হ্যাঁ বাবা, বৌমা একদম ঠিক বলেছ। আমরা কিছু একটা করে ঠিক সংসার চালিয়ে দেব। রুকমণি এভাবেই বিক্রমকে ভরসা দিচ্ছিল। পরের দিন সকালে কীর্তি আর রবি স্কুলে যাবার জন্য রেডি হয়ে তার মায়ের কাছে রান্নাঘরে আসে আর বলে, মা মা তুমি সেই দিন আমাকে টিফিনে যেই ডাল মোমো তৈরি করে দিয়েছিলে, সেটা আমার বন্ধুদের সবাইকে একটু একটু করে দিয়েছি। সবাই তোমার ডাল মোমোর অনেক নাম করেছে। হ্যাঁ মা, আমারও অনেক ভালো লেগেছে তোমার ডাল মোমো। আমাকেও আজকে ডাল মোমো তৈরি করে দাও। রুকমণি তাদের ডাল মোমো তৈরি করে দেয়। তারা স্কুলে যাবার পর রান্নাঘরে তার শাশুড়ি শেফালি দেবী আসে। সত্যি বৌমা, কীর্তি আর রবি ঠিকই বলেছে, তোমার হাতের তৈরি ডাল মোমো খেতে অনেক সুন্দর। বৌমা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমরা যদি ডাল মোমো তৈরি করে বাজারে বিক্রি করি, কেমন হয় বলো তো? মা, কেউ আমাদের থেকে ডাল মোমো কিনবে? আমার তো মনে হয় না। বৌমা, দেখবে একদিন সবাই তোমার এই ডাল মোমোর ফ্যান হয়ে যাবে। আচ্ছা মা, তাহলে আমরা তাল থেকে মোমো তৈরি করে বাজারে বিক্রি করব। পরের দিন সকালে তারা মোমো তৈরি করে একটা ঠেলা ভাড়া নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। সেই দিন মাত্র তাদের মোমো দোকান থেকে 2 জন মোমো কেনে। রাতে রুকমণি আর শেফালি মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে কীর্তি আর রবি এসে বলে, মা মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি গিয়ে আমার সব বন্ধুকে বলে দেব আমার মা ডাল মোমো বিক্রি করে। পরের দিন কীর্তি আর রবি স্কুলে যায় আর সব বন্ধুদেরকে বলে, ওই পিঙ্কি, সেই দিনে তোরা যে ডাল মোমো খেলি, সেই মোমো আমার মা বাজারে বিক্রি করে। সত্যি? তোর মা বাজারে ডাল মোমো বিক্রি করে? আমার কিন্তু তোর মায়ের তৈরি ডাল মোমো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ কীর্তি, পিঙ্কি ঠিক বলেছে। তোর মায়ের তৈরি ডাল মোমো অনেক টেস্টি। আমারও খেতে খুব ভালো লাগে। চল না আমরা সবাই মিলে বাজারে গিয়ে মোমো খেয়ে আসি। বাজারে রুকমণি মন খারাপ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর কীর্তি আর রবির সঙ্গে স্কুল থেকে অনেক ছেলে মেয়ে মোমো খেতে আসে। একবারেই রুকমণির মোমো সব বিক্রি হয়ে যায়। তারা অনেক খুশি হয়ে যায়। বাড়ি গিয়ে রুকমণি বিক্রমকে বলে, বিক্রম জানো, আমাদের তৈরি করা সব ডাল মোমো বিক্রি হয়ে গেছে। আমি জানতাম রুকমণি তুমি পারবে। দেখবে তোমার ডাল মোমো দোকান একদিন অনেক বড় দোকানে পরিণত হবে। পরের দিন আবার রুকমণির তৈরি মোমো সব বিক্রি হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রুকমণি মোমো বিক্রি করে করে বেশ কিছু টাকা জমিয়ে ফেলে। সে বাজারে একটি দোকান কেনে। রুকমণির দোকানে অনেক দূর দূর থেকে লোকেরা মোমো খেতে আসে। একদিন রুকমণির মোমো দোকানে ধানুষ নামের একটি লোক আসে। সে রুকমণির তৈরি মোমো খায়। তার কাছে গিয়ে বলে, আপনার মোমো তো অনেক টেস্টি। আপনি কি নিজেই তৈরি করেন? হ্যাঁ বাবু, আমি নিজেই তৈরি করি। হ্যাঁ, ওটাই তো দেখছি। এই ডাল মোমো আমি কোথাও খাইনি। আপনার তৈরি ডাল মোমো অনেক টেস্টি লাগলো। ধন্যবাদ বাবু। বাবু, আপনার বাড়ি কোথায়? আমি ধানুষ, আমার বাড়ি মুম্বাই। সেখানে আমার একটি রেস্টুরেন্ট আছে। আপনার রেস্টুরেন্ট আছে বাবু? আমার রেস্টুরেন্টে অনেক ধরনের খাবারের স্টল আছে।
তুমি চাইলে আমার রেস্টুরেন্টে তোমার ডাল মোমো স্টল করতে পারো। ধানুষের কথা শুনে রুকমণি অনেক খুশি হয়। সত্যি বাবু, আমি আপনার রেস্টুরেন্টে আমার এই ডাল মোমোর স্টল লাগাতে পারবো? লাগাতে পারবে। তোমার এই ডাল মোমো সত্যি অনেক টেস্টি। আমার বিশ্বাস ওখানে তোমার তৈরি মোমো অনেক চলবে। কিছুক্ষণ গল্প করার পর ধানুষ রুকমণিকে তার ফোন নম্বর আর ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। রুকমণি বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে বিক্রমকে সমস্ত কথা বলে। না রুকমণি, আমি তোমাকে অত দূরে যেতে দেব না। আমার এই অবস্থা, এই সংসার কি করে চলবে তুমি চলে গেলে? আমি সবকিছু ঠিক করে দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। আর এইখানে দোকান চালিয়ে তোমার চিকিৎসা করানো যাবে না। তোমার শরীর ঠিক করতে গেলে আমাকে মুম্বাই যেতেই হবে। আমার জন্য তুমি পরিবার ছেড়ে চলে যাবে? আমি মনে হয় আগের জন্মে কোনো ভালো কাজ করেছি, না হলে আমি তোমাকে স্ত্রী হিসাবে পেতাম না। ওরকম করে বলো না, আমি আমাদের জন্য অনেক করেছি। এখন আমাকে তোমার একটু সেবা করতে দাও। পরের দিন রুকমণি বাড়ি থেকে বেরোনোর সময় সে কীর্তি আর রবিকে বলে, কীর্তি, রবি, আমি অনেক দূরে কাজের জন্য যাচ্ছি। তোমরা দিদাকে আর বাবাকে একদম বিরক্ত করবে না। না মা, আমি ভালো ছেলে, আমি বাবাকে একদম বিরক্ত করব না। হ্যাঁ মা, আমি আর ভাই দুজন একসাথে খেলব। দিদার বাবাকে একটুও বিরক্ত করব না। আমার ভালো শোনা। আচ্ছা, আমি যাই। এরপর রুকমণি মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে রেস্টুরেন্টে ডাল মোমোর স্টল লাগায়। সেখানে রুকমণির মোমো অনেক ফেমাস হয়ে যায়। সবাই তাকে অনেক পছন্দ করতে শুরু করে। আমি তোমাকে বলেছিলাম না তোমার তৈরি ডাল মোমো এখানে অনেক ফেমাস হবে? হ্যাঁ বাবু, সবই আপনার দয়া। আজ আপনার জন্য আমি এখান পর্যন্ত আসতে পেরেছি। না, এখন আর বাবু নই, এখন তুমি আমার বিজনেস পার্টনার। এই নাও তোমার পেমেন্ট, 5 লক্ষ টাকা। আমি আপনার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। আপনি আমার অনেক উপকার করলেন। পরের দিন সকালে ট্রেন ধরে রুকমণি বাড়ি ফিরে আসে। রুকমণিকে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। সে সেই টাকা দিয়ে বিক্রমকে বড় হাসপাতালে চিকিৎসা করায়। বিক্রম আবার হাঁটতে শুরু করে। বাবাকে হাঁটতে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। আমার বাবা ঠিক হয়ে গেছে, আমার বাবা ঠিক হয়ে গেছে। দিদা, দেখো বাবা আবার আগের মতো হাঁটছে। হ্যাঁ রে দিদা, তোর বাবাকে ভগবান ঠিক করে দিয়েছে। বৌমা, তুমি সত্যি আমার বাড়ির লক্ষ্মী। দেখলে তো, তোমাদের মা কখনো মিথ্যা বলে না। কীর্তি আর রবি ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। সবাই মিলে হাসতে থাকে। এভাবেই রুকমণি তার পরিবারের মুখে আবার হাসি ফোটায়।